দাদা শুনুন না, সেন বাড়িটা কোন দিকে একটু বলুন তো। সোজা গিয়ে বাঁদিকে মোড় নিলেই সেন বাড়ি পেয়ে যাবেন। জি ধন্যবাদ দাদা। গ্রীষ্মের তাপে গাছপালা পুড়ে মরে, আকাশে কালো মেঘের ঘনঘটায় শুরু হয় বৃষ্টিপাত মুষলধারায়। জমিতে জমিতে সোনালি স্বর্ণধান, কৃষকের মুখে ফুটে হাসির এক বাণ। আমি অপূর্ব সেন। ভাবছেন এই অন্ধকার রাস্তায় একা একা হেঁটে আমি কোথায় যাচ্ছি? তাহলে শুনুন। সেদিন ছিল মঙ্গলবার, কালী পূজার ঠিক 3 দিন পর। আমি তুম্বাতলা গ্রামে আমার পিসির বাড়ি যাচ্ছিলাম, কারণ তার পরের দিন আমার একমাত্র পিসতুতো ভাই বিজয় সেনের বিয়ে। আমার পরিবারের অন্যান্য সদস্যরা আরও 2 দিন আগেই পিসের বাড়িতে চলে গিয়েছিল। পরীক্ষার কারণে আমি তাদের সাথে যেতে পারিনি। এই 2 দিন আমি কলকাতায় অনেক কষ্ট করে একা একা সময় কাটিয়েছি। ভীষণ খুশি হলেন। এতদিনে দাদার বাড়িতে আসার সময় কি করব দাদা, তুমি তো জানোই আমার পরীক্ষা ছিল। ঠিক আছে, এখন চল আমার ঘরে চল, হাত মুখ ধুয়ে ফ্রেশ হবি। অনেক কাজ পড়ে আছে যে, আমি একা একা সামলাতে পারছি না। সে না হয় যাব, কিন্তু তোমরা বিয়ে বাড়ি কি এমন অন্ধকার করে রেখেছো কেন? দেখে মনে হচ্ছে একেবারে শ্মশান ঘাট। আর গরম একেবারে অস্থির হয়ে যাচ্ছি। এসিও চালাওনি কেন? আর বলিস না, গ্রামে আসার পর থেকে শুধু দেখছি লোডশেডিং হচ্ছে। 5 মিনিট বিদ্যুৎ থাকে তো 10 মিনিটের জন্য চলে যায়। তাহলে তোমার ঘরে গিয়ে আর কি হবে, সেখানে তো আরো গরম। তার চেয়ে বরং চলো আমরা গ্রামটা ঘুরে দেখি। আসার সময় আরামখানা দেখে এসেছি, চলো না আমরা দুজন সেখানে গিয়ে একটু বিশ্রাম নেই। বিদ্যুৎ এলে আবার চলে আসবো। এমনিতেও এত মানুষের গাদাগাদিতে থাকতে ভালো লাগবে না। আরামখানা? না না, সেখানে যাওয়া যাবে না। লোক মুখে শুনেছি অনেক আজব আজব ভূতের কাণ্ড ঘটে ওখানে, তাই আমাদের গ্রামের কোনো মানুষ সেখানে যায় না। এইসব তুমি কি বলছো দাদা? তুমি এসব বিশ্বাস করো? যদিও আমি নিজের চোখে কিছু দেখিনি, কিন্তু গ্রামে আসার পর থেকে এইসব শুনেছি। ছোটবেলায় তুমি আর আমি সেখানে কত যেতাম, রাত জেগে ওখানে আড্ডা দিতাম, গল্পের বই পড়তাম, খাল থেকে মাছ ধরে এনে তা আগুনে পুড়িয়ে খেতাম। হ্যাঁ, তা সবই মনে আছে বই গিয়ে, কিন্তু গ্রামের লোকেরা বলছে লাস্ট 8-10 বছর ধরে নাকি সেখানে ভূতের কাণ্ড ঘটে, আর সে কারণে গ্রামের কেউ সেখানে যায় না। আমার মনে হচ্ছে এটা একটা কুসংস্কার দাদা। অসাধু লোকেরা তাদের স্বার্থ হাসিল করার জন্য এসব গুজব ছড়াচ্ছে। আমার জোরাজোরিতে দাদা আপত্তি করল না। তাছাড়া দাদা নিজেও ভূত পেতনিতে তেমন একটা বিশ্বাস করে না, তাই আরামখানায় যেতে রাজি হয়ে যায়। আরামখানা আমার পিসির বাড়ি থেকে খুব কাছেই ছিল, তাই খুব তাড়াতাড়ি আমরা সেখানে পৌঁছে যাই। আমি আর দাদা আরামখানায় বসে আরাম করছিলাম। সৌন্দর্যের দিক থেকে তুম্বাতলার এই আরামখানা কাশ্মীরের চাইতে কোনো অংশে কম নয়। যে কোনো বয়সের মানুষ তুম্বাতলা গ্রামে এলে এই আরামখানার প্রেমে পড়ে যাবে। রাতের বেলায়ও চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। দূর থেকে ভেসে আসা ফুলের গন্ধে প্রাণ জড়িয়ে যায়। আমি আর দাদা ছোটবেলায় সেই পুরনো স্মৃতিতে হারিয়ে যাই। হঠাৎ দাদার ফোনে রিং বেজে উঠল। আমি চমকে উঠলাম। হ্যাঁ বাবা বলো। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখনই আসছি। অপূর্ব, বিদ্যুৎ চলে এসেছে, চল বাড়ি ফিরে যাই। মাত্রই তো এলাম দাদা, আর কিছুক্ষণ থাকি নাকি?
আর তাছাড়া বাড়িতে অত মানুষের গাদাগাদি আমার ভালো লাগছে না। আমি এখানে আরও কিছুক্ষণ থাকবো। কিন্তু আমার যে খুব জরুরি কাজ পড়ে গেছে, এখনই যেতে হবে, তা না হলে বাবা ভীষণ রাগ করবেন। ঠিক আছে তো, তাহলে তুমি যাও, জরুরি কাজ ছেড়ে আসো, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। কিন্তু বিজয়, এখানে তুই একা থাকবি। উফ দাদা, কিছু হবে না, যাও তো। আচ্ছা গেলাম, সাবধানে থাকিস কেমন। দাদা তাড়াহুড়ো করে বাড়ির দিকে চলে যায়। আমি তুম্বাতলার আরামথানার আশেপাশের পরিবেশ দেখছিলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আরামথানার আশেপাশে কোথাও কোনো মানুষের ঘরবাড়ি দেখা যাচ্ছে না, এমনকি আশেপাশে কোথাও কোনো মানুষকেও দেখা যাচ্ছে না। বাতাসের শো শো শব্দ আর পাখির কিচিমিচির ছাড়া কিছুই শোনা যায় না। কেন যেন এমন নিরিবিলি পরিবেশে একা বসে থাকতে থাকতে আমার একটু ভয় ভয় লাগছে। হঠাৎ বিড়াল ডাকার শব্দ শুনে আমি চমকে উঠলাম। পিছনে ঘুরে তাকিয়ে দেখতে পেলাম আমার দাদা এসেছেন। দাদাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। মনটা আনন্দে ভরে উঠছিল। কিন্তু দাদা খুব মনমরা ছিল। গম্ভীর হয়ে আমার পাশে বসলেন। কি হলো দাদা, চলে এলে যে এত তাড়াতাড়ি? কাজ শেষ হয়ে গেছে? দাদা আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না, শুধু একবার আমার দিকে তাকালেন। তাকানোটা খুব একটা স্বাভাবিক তাকানো ছিল না। কি ব্যাপার দাদা, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ কোনো কারণে? না, আমার কিছু হয়নি, ঠিক আছি। দাদার কণ্ঠ শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এর আগে কখনো দাদা কি এতটা গম্ভীর হয়ে কথা বলতে শুনিনি। জানি না দাদার কি হয়েছে, তবে স্পষ্ট বুঝতে পারছিলাম দাদা আমার কাছ থেকে কিছুটা আড়াল করতে চাইছেন। দাদা, তুমি বিয়ের পর গ্রামে কতদিন থাকবে? তোমার আর বৌদির সাথে আমিও কিন্তু হানিমুনে যাব, তুমি কিন্তু একদম না করতে পারবে না। আমি একা একাই কথা বলে যাচ্ছিলাম। দাদা আমার কোনো কথার উত্তরে কিছুই বলছিল না। এতে আমি ভীষণ অবাক হলাম। সাধারণত আমার দাদা খুবই চঞ্চল, মিশুক এবং রসিক প্রকৃতির মানুষ। দাদার পক্ষে এত সময় চুপ করে থাকা কোনোভাবেই যেন সম্ভব নয়। তাই আমি কৌতূহলী হয়ে বললাম, ও কি দাদা, কি হয়েছে? আমি একা একা বকবক করেই যাচ্ছি, তুমি তো কিছুই বলছো না। তোমার যদি ভালো না লাগে তাহলে চলো আমরা বাড়ি ফিরে যাই। বাড়ি যাব না, আমি এখানেই ঠিক আছি। দাদা, তোমার মনে আছে ছোটবেলায় ওই খাল থেকে বড়শি দিয়ে আমরা কত মাছ ধরতাম? তারপর সেই মাছ আগুনে পুড়িয়ে এই আরামথানায় বসে বসে আয়েশ খেতাম। ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল দাদা, আবারও ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে বড়। আমার কথা শুনে দাদা উঠে দাঁড়ালো এবং খালের দিকে হেঁটে যেতে লাগলো। দাদা, ওদিকে যাচ্ছ কেন? তুমি কি খালি হাতে মাছ ধরবে নাকি? খালটা দুই হাতে ভরপুর ছিল। দাদা তার দুই হাত পানির নিচে ডুবিয়ে দিল এবং যখন হাত পানির উপরে তুলে আনলো তখন আমি অবাক হয়ে যাই। আমি দেখলাম দাদার দুই হাতে বড় দুটো মাছ। দাদা মাছগুলো নিয়ে আরামথানায় এসে বসলো। দাদা, তুমি যে হাত দিয়ে মাছ ধরতে পারো এটা তো জানা ছিল না। তুমি কি কোনো জাদু জানো? নাও, মাছ খাও। দাদা, তুমি বড্র রসিকতা করো। কাঁচা মাছ আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ, দাদাকে এভাবে বিশ্রীভাবে কাঁচা মাছ খেতে দেখে আমার বড্ড গা ঘিনঘিন করছিল। মনে হচ্ছিল এক্ষুনি আমার পেটের ভিতর থেকে সব বেরিয়ে যাবে। মুহূর্তের মধ্যে দাদা দুটো মাছ খেয়ে ফেলল। আমি চোখ বড় বড় করে দাদার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল যেন আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। দাদা,
তুমি কি সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে যাচ্ছ? আমি তো তোমাকে চিনতেই পারছি না। এসব বাজে অভ্যাস তোমার কবে থেকে শুরু হলো? আমি এইসব কথা বলতে না বলতেই আরামখানাটি প্রচণ্ড কাঁপতে লাগলো। গাছগুলোকে খুব ছোট ছোট মনে হচ্ছিল। ভালো করে তাকিয়ে দেখি আমি আর দাদা আরামখানা সহ হাওয়ায় ভাসছি। ভয়ে আমি চিৎকার করে উঠলাম। হাত পা ঠান্ডা হয়ে গেল। বুকের ভেতরের প্রাণ পাখিটা ছটফট করতে লাগলো। ভয়ে ভয়ে চিৎকার করে করে বললাম, কে আছো? আমি খুব কষ্ট পাচ্ছি, আমি ভয় পাচ্ছি, দয়া করে আমাকে নামাও। আমি এ কথা বলতেই আরামখানাটি নিচে নেমে আসলো। আমি এক লাফে আরামখানা থেকে নিচে নেমে গেলাম, কিন্তু দাদা নিশ্চিন্তে আরামখানাতেই বসে রইল। তার মধ্যে বিন্দুমাত্র অস্থিরতা ছিল না। ভয় বা চিন্তার কোনো ছাপ তার মধ্যে দেখা যাচ্ছে না। আমি বেশ অবাক হয়ে বললাম, দাদা, এখনো তুমি এখানে বসে আছো কেন? চলো তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে যাই। মাত্রই তো এলাম, আরো কিছু সময় থাকি। আমি প্রচণ্ড অস্থির ছিলাম। দাদার মুখে এমন কথা শুনে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আর ঠিক তখনই আমার ফোনে রিং বেজে উঠল। তাড়াহুড়ো করে ফোন হাতে নিয়ে দেখলাম দাদার কল। আমি বেশ অবাক হলাম। দাদা আমার সামনে বসে আছে। তাহলে কল দিচ্ছে কে? বেশি কিছু না ভেবে কল রিসিভ করতে ওপাশ থেকে দাদা বলল, অপূর্ব শোন, আমি একটা কাজে আটকে পড়ে গেছি, এখন আরাম থানায় যেতে পারবো না। তুই তাড়াতাড়ি চলে আয়, এদিকে অনেক কাজ পড়ে আছে। দাদার কথা শুনে মনে হচ্ছিল আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। দাদাকে কিছু বলার মতো শক্তি বা সাহস আমার ছিল না। আমি ভয়ে ভয়ে পিছনে ঘুরে তাকালাম। আরামখানায় একটা ভয়ঙ্কর প্রেতাত্মা বসে আছে এবং প্রেতাত্মাটি আমার গলা চেপে ধরার জন্য তার হাত দুটো আমার দিকে বাড়িয়ে দিয়েছে। ভয়ে আমি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠি, অজ্ঞান হয়ে পড়ে যাই। জ্ঞান ফিরে আসার পর ভোর হয়ে গিয়েছে। আমি বিছানায় শুয়ে আছি, আর পাশে আমার মা, দাদা এবং পেশো দাঁড়িয়ে আছেন। আমাকে এখানে কে এনেছে? তোর বাড়িতে ফিরতে অনেক দেরি হচ্ছে দেখে আমি দুজন ছেলে নিয়ে আরামখানায় যাই, আর গিয়ে দেখি তুই ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছিস। তারপর আমি আমার সাথে ঘটে যাওয়া রাতের সব ঘটনা আমি তাকে সব কিছু জানাই। সব শুনে পেশমশাই বললেন, এখন থেকে প্রায় 8-10 বছর আগে শহর থেকে একটা ছেলে গ্রামে ঘুরতে এসেছিল। ছেলেটি আরামখানায় বসে বিশ্রাম করছিল, আর তখনই গ্রামের কিছু বখাটে ছেলে শহরে ছেলেটির কাছে টাকা পয়সা, মোবাইল এবং স্বর্ণ অলংকার এসব নিতে চায়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। গ্রামের বখাটে ছেলেগুলো খুব নির্মমভাবে শহরে ছেলেটিকে আহত করে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ছেলেটি সেখানেই মারা যায়। আর তারপর থেকে ছেলেটির আত্মা তুম্বাতলার আরামখানা আর আশেপাশে ঘুরে বেড়ায়। যখনই কোনো মানুষ আরামখানার আশেপাশে যায়, ভূতটি ঠিক এভাবেই তাদেরকে ভয় দেখায়। পেশার মুখে এসব কথা শুনে আমার শরীরের পশমগুলো কাটা দিয়ে উঠছিল। সেদিনের পর থেকে আমি আর কোনোদিনই আরামখানার আশেপাশে যাইনি।